এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের যে ব্লগটা শেয়ার করছি সেটা অবশ্যই সরস্বতী পুজো স্পেশাল একটা ব্লগ। সেই দিনটায় যা যা রেকর্ড করেছিলাম সেটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করি। আমি সত্যি তোমাদের কাছে দুঃখিত, কারণ নিয়মিত আমি ভ্লগ করতে পারছি না, যেহেতু কলকাতা আসার সাথে সাথে একাধিক কাজের মধ্যে আমি ব্যস্ত হয়ে পড়েছি। সেই কারণেই আমার একটু সময় লেগে যাচ্ছে একটা ভিডিও এডিট করতে এবং সেটা তোমাদের জন্য পোস্ট করতে। তবে আশা করছি যে এরপর আর একটা দুটো দিন বাদে আমি চেষ্টা করব নিয়মিত ভ্লগ পোস্ট করার, মানে যেরকম টাইম স্প্যানে আমি ভ্লগ পোস্ট করে থাকি সেরকমই করার চেষ্টা করব অবশ্যই। আর এখানে কোচকাজ তো আমাদের সবকিছু কমপ্লিট হয়েই গেছিল ঠাকুরমশাই আসার আগে। শুধু একটা দুটো জিনিস যেটা ওনাকে বলা হয়েছিল করে নিতে, সেটাই উনি করে নিচ্ছিলেন। এছাড়া যা কিছু এখানে গোছকাজ করা হয়েছে সেটা আমি আর বাবা মা আমরা তিনজনে মিলেই করে নিয়েছিলাম আর একটু সাজিয়েও নিয়েছিলাম। আর এই দেখো, আমার সমস্ত ভাই বোনেরা কিন্তু এখানে একেবারে উপস্থিত হয়ে গেছে সকাল সকাল। আমাদের বাড়িতে ঠাকুরমশাই এসে গেছিলেন 6:30টায়। আর সেই সময়তেই আমরা সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়েও নিয়েছিলাম আর ওদেরও এখানে এনে বসিয়েও দিয়েছিলাম। গত বছরের মতন এবছরও সরস্বতী পুজোতে থেকে কিন্তু দারুণ লাগছিল। সৌরভ তো এখানে এসেছিল আমার সঙ্গেই, তবে সরস্বতী পুজো যেহেতু শিলিগুড়ির বাড়িতেও হয়, তাই পুজোর দিনটার ঠিক আগের দিনই সৌরভ বেরিয়ে গেছিল শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা দুজনেই যেহেতু আমাদের বাবা মায়েদের একমাত্র সন্তান, সেই জন্য পুজোর সময়টায় দেশে আসার কারণে দুজনের বাড়িতেই যেহেতু আলাদা করে পুজো হয়, তাই যে যার বাড়িতেই এই মুহূর্তে রয়েছি পুজোর সময়টায়। আর যেহেতু আমার এই সময়টাতে নিজস্ব কিছু ব্যক্তিগত কাজকর্ম রয়েছে, তাই সেইগুলোকে মিটমাট করে তারপরে আমি রওনা দেব শিলিগুড়ির দিকে। আর এখানে দেখো, আমার সরস্বতী পুজোর সবথেকে প্রিয় যদি পার্ট কিছু থেকে থাকে সেটাই হচ্ছে, আমার ভীষণ ভালো লাগে যজ্ঞের সময়টায়। আর কিছুক্ষণ পরেই পুজো শেষ হওয়ার সাথে সাথে বাবা দেখছিলাম যে বেরিয়ে যাচ্ছিল একটু অন্য কাজে। তাই সেই জন্য বাবাকে বললাম যে তুমি আজকে আমাকে প্লিজ একটু সময় দাও, আগের বারের মতন তুমি আজকে আমার সমস্ত বন্ধুদের জন্য কিছু একটু শুনিয়ে দাও। তাই পুজো তো প্রায় শেষ হয়েই গেছে, এবার শোনো বাবা তোমাদের কি বলে। নমস্কার, কেমন আছেন সবাই? অনেকদিন বাদে আবার আপনাদের সঙ্গে দেখা। কেন আপনারা কারণটা বুঝতেই পারছেন। সেঁওতি এখন এখানে, আমাদের বাড়িতে, আমাদের কন্যা সেঁওতি। এরপর আবার সেঁওতি চলে যাবে তার শ্বশুরবাড়ি শিলিগুড়িতে। আর প্রতিবারের মতো যেটা হয়, বারবারই আমাকে বলে, বাবা, আমার যারা সকল সদস্যরা রয়েছেন, যারা আমার শুভার্থী, যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের সঙ্গে তুমি একটু কথা বলো। তা আমি সেঁওতির সঙ্গে কথা বলতে বলতে বললাম, আমি একটি রবীন্দ্রনাথের কবিতা পড়ে আমার খুব ভালো লেগেছে। এটা একটা ফিরে পড়ার চেষ্টা করি আমি। কেমন লাগে আপনারা নিশ্চয়ই সেঁওতিকে জানাবেন। শুরু করছি তাহলে। রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যের কবিতা, ছেঁড়া কাগজের ঝুড়ি। বাবা এসে শুধালেন, কি করছিস শুনি? কাপড় কেন তুলিস বাক্সে? যাবি কোথায়? সুনিতার ঘর 3 তলায়, দক্ষিণ দিকে 2 জানলা, সামনে পালঙ্ক, বিছানার লাখনৌ ছিটে ঢাকা। অন্য দেয়ালে লেখবার টেবিল, তার কোণে মায়ের ফটোগ্রাফ, তিনি গেছেন মারা। বাবার ছবি দেওয়ালে ফ্রেমে জড়ানো ফুলের মালা। মেঝেতে লাল শতরঞ্চে শাড়ি, সেমিজ, ব্লাউজ, মোজা, রুমাল ছড়াছড়ি। কুকুরটা কাজ ঘেঁষে লেজ নাড়ছে, খেলা দিচ্ছে কোলে থাবা তুলে। ভেবে পাচ্ছে না কিসের আয়োজন। ভয় হয় পাছে ওকে ফেলে রেখে আবার যায় কোথাও। ছোট বোন সমিতা বসে আছে হাঁটু উঁচু করে, বাইরের দিকে মুখ ফিরিয়ে। চুল বাঁধা হয়নি, চোখ দুটি রাঙা কান্নার অবসানে। চুপ করে রইল সুনিতা। মুখ নিচু করে সে কাপড় গোছায়, হাত কাঁপে। বাবা আবার বললেন, শুনি, কোথাও যাবি নাকি? সুনিতা শক্ত করে বললে, তুমি তো বলেইছ এ বাড়িতে হতে পারবে না আমার বিয়ে, আমি যাব অনুদের বাসায়। সবিতা বলে, ছি ছি দিদি, কি বলছো? বাবা বললেন, ওরা যে মানে না আমাদের মত, তবু ওদের মতেই যে আমাকে মানতে হবে চিরদিন। এই বলে শুনি সেফটিপিন ভরে রাখলো লেফাফায়।
দৃঢ় ওর কণ্ঠস্বর, কঠিন ওর মুখের ভাব, সংকল্প অবিচলিত। বাবা বললেন, অনিলের বাপ জাত মানে, সে কি রাজি হবে? সগর্বে বলে উঠল সুনিতা, চেনো না তুমি অনিল বাবুকে? তার জোর আছে পৌরুষের, তার মত তার নিজের। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাবা চলে গেলেন ঘর থেকে। সমিতা উঠে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরলে, বেরিয়ে গেল তার সঙ্গে। বাজলো দুপুরের ঘন্টা। সকাল থেকে খাওয়া নেই সমিতার। সমিতা এসেছিল একবার ডাকতে, ও বললে খাবে বন্ধুর বাড়ি গিয়ে। মা মরা মেয়ে, বাপের আদরে মিনতি করতে আসছিলেন তিনি। সমিতা পথ আগলে বললে, কখনো যেতে পারবে না বাবা, ও না খায় তো নাই খেলো। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলে সুনিতা এসেছে অন্যদের গাড়ি। তাড়াতাড়ি চুল আঁচড়ে ব্রোচটা লাগাচ্ছে তখন কাঁধে সমী এসে বললে, এই নাও তাদের চিঠি, বলে ফেলে দিলে ছুঁড়ে ওর কোলে। সুনিতা পড়লে চিঠিখানা, মুখ হয়ে গেল ফ্যাকাশে। চিঠিতে আছে, বাবার মত করতে পারবো নিশ্চিত ছিল মনে, হলো না কিছুতেই, কাজেই বাজলো একটা। শুনি চুপ করে বসে, চোখে জল নেই। রামচরিত বললে, সে মোটো দাঁড়িয়ে অনেকক্ষণ। শুনি বললে, যেতে বলে দে। কুকুরটা কাছে এসে বসে রইল চুপ করে। বাবা বুঝলেন, প্রশ্ন করলেন না, বললেন ওর মাথায় হাত বুলিয়ে, চল শুনি, হোসেঙ্গাবাদ তোর মামার ওখানে। কাল বিয়ের দিন। অনিল জিদ করেছিল হবে না বিয়ে। মা ব্যথিত হয়ে বলেছিল, থাক না। বাবা বলে, পাগল নাকি? ইলেকট্রিক বাতির মালা খাটানো হচ্ছে বাড়িতে, সমস্ত দিন বাজছে সানাই, হু হু করে উঠছে অনিলের মনটা। তখন সন্ধ্যা 7টা। সুনীদের বৌবাজের বাড়ি একতলায়, ডাবা হুঁকো বাঁহাতে ধরে তামাক খাচ্ছে কৈলেশ সরকার, আর তালপাতার পাখায় বাতাস চলছে ডান হাতে। বেয়ারাকে ডেকেছে পা টিপে দেবে। কালিমাখা ময়লা জাজিমে কাগজপত্র রাস করা, জ্বলছে একটা কেরোসিন লণ্ঠন। হঠাৎ অনিল এসে উপস্থিত। কৈলেশ শ্বশুরব্যস্ত উঠে দাঁড়ালো শিথিল কাঁচা কোচা সামলে। অনিল বললে, পার্বণীটা ভুলেছিলাম গোলে মালে, তাই এসেছি দিতে। তারপরে বাঁধো বাঁধো গলায় বললে, উনি দেখে যাব তোমাদের সুনিদিদি ঘরটা। গেল ঘরে, খাটের ওপর রইল বসে মাথায় হাত দিয়ে। কিসের একটা অস্পষ্ট গন্ধ, মূর্ছিতের নিঃশ্বাসের মতো। সে গন্ধ চুলের, না শুকনো ফুলের, না শূন্য ঘরে সঞ্চিত বিজড়িত স্মৃতির, বিছানায় চৌকিতে পর্দায়। সিগারেট ধরিয়ে টানলো কিছুক্ষণ, ফেলে দিলে ছুঁড়ে জানলার বাইরে। টেবিলের নিচে থেকে ছেঁড়া কাগজের ঝুড়ি নিল করে তুলে। ধক করে উঠল বুকের মধ্যে। দেখলে ঝুড়ি ভরা রাশি রাশি ছেঁড়া চিঠি, ফিকে নীল রঙের কাগজে অনিলেরই হাতে লেখা, আর তার সঙ্গে টুকরো টুকরো ছেঁড়া একটা ফটোগ্রাফ। আর ছিল বছর 4 আগেকার দুটি ফুল, লাল ফিতে বাঁধা, মেডেন হেয়ার পাতার সঙ্গে শুকনো পানসি আর ভায়োলেট। শুরুতে বলেছিলাম, শুনে কেমন লাগলো সেউতিকে জানাবেন। আবার যদি সুযোগ হয়, সেউতি যদি সুযোগ দেয়, আপনাদের যদি ভালো লাগে, আমি আবার শোনাবো। এখন তাহলে চলি, নমস্কার। বাবার বলা কবিতাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে দুপুরবেলার ম্যান্ডেটরি খিচুড়ি তো অনেকের বাড়িতেই হয়েছিল, আমাদের বাড়িতেও কিন্তু হয়েছিল। গরম গরম খিচুড়ি, তার সঙ্গে আলুর দম, আর মা বানিয়েছিল কুলের চাটনি। এই কম্বিনেশনটা আমাদের বাড়িতে সরস্বতী পুজোয় সবসময়তেই হয়ে থাকে, তাই এবারেও তার কোনো কিন্তু হেরফের ছিল না। এখন কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর আমি একেবারে তৈরি হয়ে গেছি বাইরে বেরোনোর জন্য। বাইরে বলতে আজকে আমার কাজ রয়েছে আকাশবাণী ভবনে। তার পরিপ্রেক্ষিতে একটা আমি পোস্টও দিয়েছিলাম যে আমার আজকে লাইভ প্রোগ্রাম রয়েছে। কারণ তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলি, আমি আকাশবাণী ভবনের এফএম সেকশনে উপস্থাপিকা হিসেবে কাজ করি চুক্তিগতভাবে, এবং এই চুক্তিটি রাখার জন্য আমাকে বছরে অন্তত একটিবার আসতেই হয় এখানে প্রোগ্রাম করার জন্য, লাইভ করার জন্য। তো সেই পারপাসেই আমি আজকে এখানে এসেছি। আমি 2014 সাল থেকে আকাশবাণীর সঙ্গে যুক্ত, এবং 2014 সালে আমি যুববাণী করতাম। তারপরে আস্তে আস্তে এফএম এর জন্য যখন সেই বিজ্ঞপ্তিটি বেরোলো এফএম পরীক্ষা দেওয়ার জন্য,
তো সেখানেও আমি দিয়েছিলাম এবং তারপরে আমি এফএম এর সঙ্গেই বর্তমানে যুক্ত। আর আজকে আমার অনুষ্ঠান রয়েছে ৯টা থেকে, মানে রাত্রি ৯টা থেকে ১২টা, তারপরে আবার ১২টা থেকে ৩টেও আরেকটি লাইভ শো রয়েছে। তো সব মিলিয়ে প্রায় ৬ ঘন্টা। আর এই যে আকাশবাণী ভবনের বাড়িটা বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা একটা সরকারি জায়গা, এখানে পারমিশন ছাড়া কিন্তু অফিসিয়াল কোনো রকম কাজ ছাড়া ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তাই প্রোগ্রাম সেরে যখন আবার ভোরবেলায় বেরোবো, তখন আবার এই ক্যামেরাটা অন করতে পারবো। আমাদের লাইভ প্রোগ্রামটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। অনেকদিন বাদে বাদে করলে না একটা অদ্ভুত আনন্দ কাজ করে। টেনশনও থাকে তার সঙ্গে, কিন্তু আনন্দটাই বোধহয় বেশি ছিল। এখন বাজে ভোর ৫:৩০ আর বেরিয়েছি বাড়ি যাওয়ার পথে। দেখো রাস্তাটা কি সুন্দর করে সেজে উঠেছে। অন্যান্য দিনেও কিন্তু রেড রোড দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। চারিদিকে সুন্দর গাছপালা আর সমস্ত প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বাড়ি পৌঁছতে বেশ লাগে। বাড়ি ফেরার পর কিছুক্ষণের জন্য ভেবেছিলাম শুয়ে আবার উঠে পড়ব। কিন্তু তারপরে আমি অনেকটাই দেরি করে ফেলেছিলাম। আর তারপরে একেবারে ফ্রেশ হয়ে মার সঙ্গে বেরিয়ে পড়েছি, মাসির বাড়ি যাচ্ছি। আমার মেজমাসির বাড়ি উত্তর কলকাতায়। আর মায়ের যেহেতু আজকে ষষ্ঠী রয়েছে, মাসিরও রয়েছে, তাই সেইজন্য ওই গোটা সেদ্ধ খাওয়ার একটা গল্প আছে এখানে। তাই সেই পারপাসেই আমাদের আজকে যাওয়া। আর অনেকদিন বাদেও যাচ্ছি মাসির বাড়িতে। হ্যাঁ, শারীরিকভাবে একটা হয়তো ক্লান্তি রয়েছে, কারণ সারারাতই প্রায় জেগেই ছিলাম। সেভাবে ঘুমটা তো হয়নি। তবে যখনই কোথাও একটা যাওয়ার হয়, বিশেষ করে উত্তর কলকাতার দিকে কোথাও যাওয়ার হয়, তখন আমার যেন একটা ভেতরে অদ্ভুত এনার্জি কাজ করে। তাই সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে আমরা এখন চলেছি আমার মাসির বাড়ির দিকে। আজকে মাসির বাড়িতে আয়োজনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে রয়েছে সজনে ফুল আর কড়াইশুঁটি দিয়ে একটা ভাজা, তার সঙ্গে রয়েছে গোটা সেদ্ধ, এখানে তো অনেক কিছুই রয়েছে, আর অবশ্যই কুলের একটা অম্বল। আর এই রান্নাগুলো কিন্তু সব আগের দিন করে রাখতে হয়েছে। আমাকে ভাত দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে আমার তো এইগুলো খাওয়ার জন্য মানে কিছু একটা দিয়ে আমাকে খেতে হবে। তো সেক্ষেত্রে ভাত খাওয়াতে কোনো অসুবিধা নেই। তবে মায়েরা ভাত অবশ্যই খাবে না। আর ভাতের মধ্যে এই সজনে ফুলটা যখন মেখে একটা গ্রাস ১ম তুললাম মুখে, এত অপূর্ব লাগছিল খেতে। আমাদের বাঙালিদের এত সুন্দর সুন্দর কিছু ঘরোয়া রান্না রয়েছে, আর আমার মেজমাসি কিন্তু সেগুলো সত্যিই দারুণ করে বানায়। আর তার থেকেও বেশি আজকে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে এই গোটা সেদ্ধ। এর মধ্যে একাধিক জিনিস রয়েছে, সবকটার নাম আমার হয়তো মনে নেই। যেগুলো আছে সেগুলো বলছি। রাঙা আলু রয়েছে, এমনি যে নতুন আলু হয় সেটা রয়েছে, জোড়া শিম রয়েছে, জোড়া কড়াইশুঁটি, কালি কড়াই, তারপরে শীষ পালং রয়েছে, বেগুন রয়েছে। আর হ্যাঁ, পুঁই মিটুলিও রয়েছে। পুঁই মিটুলিই বলে তো বোধহয়। আমি জানি না, আমি ১ জন ২ জনকে না একটু অন্যরকম উচ্চারণ করতেও শুনেছি। আমি কোনটা ঠিক সেটা বলতে পারব না। তবে যেটা বলতে পারবো এখন সেটা হচ্ছে যে এইটা দিয়ে ভাত মেখে খেতে কি যে ভালো লাগছিল! এমনকি এই জিনিসটা শুধুও কিন্তু যথেষ্ট ভালো লাগছিল, টেস্টটা এতটাই সুন্দর হয়েছিল। সামান্য একটু নুন দিয়ে এত সুন্দর একটা স্বাদ তৈরি হয়, বিশেষ করে যে জলটা, মানে সেদ্ধ হওয়ার পরে যে জলটা, ওটা কিন্তু খুবই পেটটাকে যেন ঠান্ডা করে দিচ্ছিল মনে হচ্ছিল। আর শেষে এই যে একটুখানি মিষ্টি দই ছিল, আর তার সঙ্গে ছিল কুলের অম্বল। মায়েদের গোটা সেদ্ধ উপলক্ষে আমার এই দুপুরের খাবারটা কিন্তু আজকে জমে ক্ষীর হয়ে গেছিল। আর এইভাবেই আজকের দিনটা খুবই সুন্দর করে কাটলো। তবে আজকের ব্লগটা শেষ করব মাসিদের বাড়িতে যে অসাধারণ ছাদটা রয়েছে সেইখান থেকে। ওই ছাদটায় একবার উঠলে মনে হয় দীর্ঘক্ষণ এখানে একা একা চুপ করে কিন্তু বসে থাকা যায়। আর শহর কলকাতাটাকে যত দূর পর্যন্ত দেখা যায়, ততই যেন মনটা ভরে ওঠে। সূর্য প্রায় অস্ত যাব করছে, আর সেই সঙ্গে পড়ন্ত দুপুরবেলায় এখানে দাঁড়াতে বেশ মনোরম লাগছিল। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।